তো আজকের ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা শিখবো। এটা আমাদের ট্রান্সফরমেশনের মধ্যে পড়ছে। তো সিম্পল, কমপ্লেক্স, ডিগ্রি, ঠিক আছে, অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, এই সমস্ত কিছু ট্রান্সফরমেশনের মধ্যে যায়। তো তাদের মধ্যে থেকে, সেই ট্রান্সফরমেশনের মধ্যে থেকে আজকে আমরা শুধুমাত্র সিম্পল সেন্টেন্স কীভাবে করতে হয়, কীভাবে দুটো বাক্যকে যুক্ত করে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হয় সেটা আমরা শিখবো। এবং সিম্পল সেন্টেন্সের বেশ কয়েকটা নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম আজকে আমরা ভালোভাবে কমপ্লিট করব। তো ফার্স্ট যে নিয়মটা আছে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কীভাবে সিম্পল করতে হয়। এখানে দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কীভাবে আমরা সিম্পল করব। দেখো নামটা আমাদেরকে বুঝতে হবে অবশ্যই, তার সঙ্গে সঙ্গে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা আমাদের শুধু এই নামটা মনে রাখলেই হবে, তার সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কীভাবে যুক্ত করতে হয় সেটা মনে রাখা বা সেটা বোঝাটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার পাশাপাশি আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাও শিখবো। তো প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, দেখো প্রেজেন্ট পার্টিসিপল তাকেই বলবে যখন কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ, যখন কোনো, দেখো পাশে লিখে দিচ্ছি ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বের আইএনজি আইএনজি, তো ভার্বের আইএনজি যুক্ত শব্দ যখন কোনো সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করবে বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, বা আমরা বলতে পারি তো নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্ব, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ যখন নাউন হিসেবে কাজ করবে, ভার্ব হিসেবে কাজ করবে, পাশাপাশি অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করবে, তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। অলরাইট, এবার দেখো অনেকে গুলিয়ে ফেলে পার্টিসিপলের সঙ্গে জিরান্ড গুলিয়ে ফেলে। তো জিরান্ড কাকে বলে, দেখো ভেরি ইম্পর্টেন্ট, জিরান্ড একটা পার্টিসিপেলেরই একটা ভাগ, মানে প্রেজেন্ট পার্টিসিপেলের একটা ভাগ হলো একটা অংশ হলো জিরান্ড। তো প্রেজেন্ট পার্টিসিপল যেমন ভার্বের আইএনজি যুক্ত শব্দ নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আবার ভার্ব হিসেবেও কাজ করে, কিন্তু জিরান্ড অনলি শুধুমাত্র নাউন হিসেবেই কাজ করবে। ভেরি ক্লিয়ার। যেমন ধরো আমরা বললাম যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো সুইমিং বাক্যের প্রথমে আছে এবং বাক্যের প্রথমে আমরা জানি সাবজেক্ট বসে, তো সাবজেক্ট, তো সুইমিং ভার্বের আইনযুক্ত শব্দ, তো এটা তো পার্টিসিপল হবেই, মানে প্রেজেন্ট পার্টিসিপল হবেই। তার পাশাপাশি সুইমিং যেহেতু বাক্যের সাবজেক্ট আমরা জানি অলওয়েজ নাউন হয়, তাই তো, নাউন প্রোনাউন হয়। তো নাউন, সুইমিং একটা নাউন, তাহলে এটাকে আমরা জিরান্ডও বলতে পারি। অলরাইট, তো জিরান্ড শুধুমাত্র নাউন হলেই সেটাকে আমরা জিরান্ড বলবো, ভার্বের আইএনজি যুক্ত শব্দ নাউন হিসেবে কাজ করলে জিরান্ড বলবো, জিরান্ডটা প্রেজেন্ট পার্টিসিপলের একটা অংশ। তো চলো এটা নিয়ে আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব, প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে জিরান্ডের ডিফারেন্সটা কি সেটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা দেখি সিম্পল সেন্টেন্স কিভাবে করতে হয়। তো ফার্স্ট যে নিয়মটা আছে কি, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল আমি শর্টে লিখে দিচ্ছি তোমাদেরকে ইজি হওয়ার জন্য বা ইজি ভাবে মনে রাখার জন্য। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিভাবে করবো, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স কিভাবে করবো, ভার্ব প্লাস আইএনজি দিয়ে। এবার দেখো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট নিয়ম আছে। তো দুটো বাক্য দেখো, প্রথম 1 নম্বর এক্সাম্পলে, আচ্ছা আমরা একটু ম্যাক্সিমাইজ করে নেবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, কি বলছে দেখো, ফার্স্ট যে এক্সাম্পলটা আছে বলছে শি স এ স্নেক, সে দেখেছিল একটা সাপ, শি ক্রাইড আউট ইন ফিয়ার, সে ভয়ে চিৎকার করে উঠেছিল। দেখো এখানে কিন্তু দুটো বাক্য আছে। এবার দেখো প্রেজেন্ট পার্টিসিপলতে যখন আমাদেরকে সিম্পল করব, দুটো বাক্য থাকবে, দুটো বাক্যের মধ্যে একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে, এবং দুটো বাক্যের সাবজেক্ট দেখো সেম আছে, দুটো বাক্যের সাবজেক্ট সেম থাকবে। তো কী বললাম, প্রেজেন্ট পার্টিসিপলতে যুক্ত করতে গেলে দুটো বাক্য থাকবে, দুটো বাক্যের মধ্যে একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে, এবং দুটো বাক্যের সাবজেক্ট সেম হবে, কন্ডিশনগুলো কিন্তু ভুললে হবে না। এবার দেখো কোন কাজটা আগে হচ্ছে, শি স এ স্নেক, সে একটা সাপ দেখেছিল, শি ক্রাইড আউট ইন ফিয়ার, সে ভয়ে চিৎকার করে উঠেছিল। যে কাজটা আগে হবে, এবার নিয়ম হচ্ছে কি, যে কাজটা আগে হবে তার ভার্ব খুঁজতে হবে। ভার্ব কোনটা, সাবজেক্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব। তো ভার্ব এখানে স, তো যে কাজটা আগে হবে তার ভার্ব খুঁজবো এবং সেই ভার্বের ফার্স্ট ফর্ম বের করব। সর ফার্স্ট ফর্ম সি, এবার এই সির সাথে আইএনজি যুক্ত করে পুরো লিখে দেবো, হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল সিম্পল। এবার দেখো সাবজেক্ট প্রথমে এখানে একটা আছে, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট, প্রথম বাক্যের সাবজেক্ট। তো আমরা প্রথম বাক্যের সাবজেক্টটাকে বাদ দেবো, সেকেন্ড সাবজেক্টটাকে রাখবো। অনেকের মনে হতে পারে যে প্রথম সাবজেক্টটাকে আমি রাখতে পারবো না, কেন? অবশ্যই রাখতে পারবে, যে কোনো একটা সাবজেক্টকে রাখতে পারবে, যেহেতু সিম্পল সেন্টেন্সে সেম সাবজেক্ট একবারই বসবে। তো সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট একটা হবে এবং সেম সাবজেক্ট থাকলে আমরা সাবজেক্টকে একবারই রাখবো, সেটা প্রথমটা হতে পারে, দ্বিতীয়টাও হতে পারে। অলরাইট, তো প্রথমটাকে আমরা রাখবো না, দ্বিতীয়টাকে রাখবো, শুনতে ভালো লাগে। তো নিয়মটা কি বলেছে আরেকবার দেখো, নিয়মটা আরেকবার বলে দিই। দুটো কাজ থাকবে, দুটো কাজের মধ্যে একটা আগে হবে, একটা
পরে হবে। তো সে সাপ আগে দেখেছিল, তারপর সে পালিয়ে গেছিল ভয়ে। তো যে কাজটা আগে হবে তার ভার্বের প্রথম ফর্ম বের করব সি, তার সঙ্গে আইএনজি যুক্ত করে দেবো, সিং দিয়ে পুরো লিখে দেবো। সেকেন্ড বাক্যটা যা আছে তাই লিখে দেবো এবং প্রথম বাক্যের সাবজেক্টটা দেবো না, প্রথম বাক্যের সাবজেক্টটা দেবো না। তো কি হচ্ছে দেখো আর একবার ভালো করে দেখে নেবো। তো সর ফার্স্ট ফর্ম সি, তার সঙ্গে আইএনজি দিলাম, সিং এ স্নেক শি ক্রাইড আউট ইন ফিয়ার। ঠিক আছে, শুধু দেখো শুধু প্রথম বাক্যে সাবজেক্টটা দেইনি, তাছাড়া বাদ বাকি সব দিয়েছি। শুধু প্রথম যে কাজটা হয়েছে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, যুক্ত করে পুরো লিখে দিয়েছি সেকেন্ড বাক্যটা, এবং প্রথম বাক্যটার সাথে সেকেন্ড বাক্যটা পুরো লিখে দিয়েছি। অলরাইট, তো সিং এ স্নেক শি ক্রাইড আউট ইন ফিয়ার, ভেরি ক্লিয়ার। এবার দেখো আমরা কয়েকটা এক্সাম্পল করব, সেম এক্সাম্পল কয়েকটা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এখানেও কি বলেছে দেখো, প্রথম দ্বিতীয় এক্সাম্পলে যদি আমরা যাই, বলছি শি হার্ড দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, সে শুনেছিল তার বাবার, একটা মেয়ে শুনেছিল একটা ছেলের বাবার মৃত্যুর খবর। শি ওয়াজ স্যাড, সে দুঃখিত হয়েছিল বা সে দুঃখ পেয়েছিল। তবে আগে কিন্তু একটা মেয়ে বাবার খবরটা শুনেছিল, তারপর সে দুঃখিত হয়েছিল। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে, এই কাজটা, এবং তার ভার্ব ফর্ম কি হিয়ার। হিয়ারের থার্ড ফর্ম আছে এখানে হার্ড, মানে সেকেন্ড ফর্ম আছে হার্ড। তো হার্ডের ফার্স্ট ফর্ম কি হিয়ার। তাহলে হিয়ারের সঙ্গে দেখো এখানে আইএনজি দিয়েছে, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। পরের বাক্য যা আছে লিখে দিয়েছি শি ওয়াজ স্যাড। প্রথম বাক্যে শুধু সিটা দেইনি, সেম সাবজেক্ট। তো সেম সাবজেক্ট কিন্তু দুটো বাক্যে হতে হবে। তাহলে প্রথম কাজটা হয়েছিল হিয়ার, হার্ড ছিল সেকেন্ড ফর্মে, ফার্স্ট ফর্ম করলাম হিয়ার, তার সঙ্গে আইএনজি, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ শি ওয়াজ স্যাড, তার বাবার মৃত্যুর খবরটা শুনে সে দুঃখিত হয়েছিল। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট, পরেরটা দেখো। এক্সাম্পলগুলো আমরা পরপর দেখবো কয়েকটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বলছে কি, দ্য সান ইজ রাইজিং, লুক অ্যাট দ্য সান। দেখো একটা কাজ আগে পরে দিয়ে যেমন হবে, আমি বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপেল করার প্রথমেই বলেছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল আমরা তাকেই বলবো ভার্বের আইএনজি যুক্ত শব্দ যখন ভার্ব হিসেবে কাজ করবে তখন আমরা বলবো, আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আবার নাউন হিসেবেও কাজ করবে। তো এতক্ষণ আমরা যে পার্টিসিপেলগুলো করছিলাম যে একটা কাজ আগে পরে, একটা কাজ আগে পরে, এখানে কিন্তু একটা ভার্বের সেন্স আছে। একটা কাজ আগে পরে যে হার্ড দ্য নিউজ, শি হার্ড দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ শি ওয়াজ স্যাড। তাহলে এইখানে যে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল করলাম যে হিয়ারিং, এখানে কিন্তু ভার্বের সেন্স আছে। ঠিক আছে, এবার আমরা অ্যাডজেক্টিভের সেন্সে যাব। প্রথম যে দুটো এক্সাম্পল দেখলাম সেখানেও কিন্তু এই যে এখানে ধর প্রথমটা যেটা করেছিলাম সিং এ স্নেক, এখানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এখানে এর মধ্যে একটা ভার্বের সেন্স আছে। তো এবার আমরা অ্যাডজেক্টিভ যাব, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কিভাবে হতে পারে। তো চলো আমরা দেখছি। বলছে দ্য সান ইজ রাইজিং, সূর্য উঠছে, দ্য সান ইজ রাইজিং, সূর্য উদিত হচ্ছে, লুক অ্যাট দ্য সান, সূর্যের দিকে তাকাও। তো এই দুটো বাক্যকে আমাদেরকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো বুঝতেই পারছি ভেরি ইজি, এটা ভেরি ইজি এক্সাম্পল। লুক অ্যাট দ্য সান ইজ রাইজিং, লুক অ্যাট দ্য সান, সূর্যের দিকে তাকাও। তো আমরা এই দুটো বাক্যকে, দ্য সান ইজ রাইজিং এইটাকে আমরা বলতে পারি না দ্য রাইজিং সান, দ্য সান ইজ রাইজিং এটাকে আমরা বলতেই পারি শর্টে দ্য রাইজিং সান, এবং লুক অ্যাটটা আগে যোগ করে দেবো, লুক অ্যাট দ্য রাইজিং সান। দেখো ভেরি ইজি, তাহলে লুক অ্যাট দ্য রাইজিং সান। এবার দেখো সান কিন্তু নাউন, সান হচ্ছে কি, সান হচ্ছে নাউন, এবং নাউনটাকে মডিফাই করছে কে, নাউনের সম্পর্কে কে বলছে, রাইজিং। সূর্যটা কেমন, সূর্যটা উদিত সূর্য। তাহলে এখানে কিন্তু রাইজিং যে ওয়ার্ডটা আছে ভার্বের আইএনজি যুক্ত শব্দ, এখানে নাউনকে মডিফাই করছে। তাহলে যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে কিন্তু রাইজিং শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে রাইজিং এখানে অ্যাডজেক্টিভ। তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, লুক অ্যাট দ্য রাইজিং সান। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে ভার্বের আইএনজি যুক্ত শব্দ ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে। দুটো ক্ষেত্রেই প্রেজেন্ট পার্টিসিপল বলবো, ভার্বের আইএনজি যুক্ত শব্দই কিন্তু হতে হবে প্রেজেন্ট পার্টিসিপল হতে গেলে। এবার তখন নেক্সট এক্সাম্পল কি বলছে, 4 দাগ বলছে, দ্য বাস ওয়াজ রানিং, হি বোর্ডেড অন ইট। বলছে বাসটা চলছিল, দ্য বাস ওয়াজ রানিং, বাসটা রানিং ছিল, চলছিল, হি বোর্ডেড অন ইট, সে উঠেছিল এটাতে। তার মানে কি, সে উঠেছিল, বোর্ড মানে ওঠা, সে উঠেছিল ইট এটাতে, মানে চলন্ত বাসে। তাহলে আমরা দ্য বাস ওয়াজ রানিং কি আমরা বলতে পারি রানিং বাস, তাহলে হি বোর্ডেড অন দ্য রানিং বাস। দেখো লেখা আছে তাই, হি বোর্ডেড, সে উঠেছিল অন দ্য রানিং বাস। তাহলে এখানেও বাস হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করছে রানিং, বাসটা কেমন, চলন্ত বাস, ছুটন্ত বাস। তাহলে এখানে রানিং ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, ভেরি ইম্পর্টেন্ট। এবার যখন নেক্সট দেখো আর দুটো এক্সাম্পল আছে, আমরা কয়েকটা করে এক্সাম্পল দেখবো, তাহলে ব্যাপারগুলো আমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আই স দ্য বয়েজ, আমি দেখেছিলাম বালকগুলোকে, দে ওয়্যার কোয়ারেলিং, তারা ঝগড়া করছিল। দেখো তাহলে আমি দেখেছিলাম বালকগুলোকে, তারা ঝগড়া করছিল। এখানে এবার একটা ইম্পর্টেন্ট নিয়ম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। তোমাদের ইররে অনেকবার আমি ইররের ক্লাসগুলো যদি তোমরা করে থাকো, ইররের ক্লাসগুলোতে আমি বারবার বলেছি যে 4টে আমাদের ওয়ার্ড আছে, 4টে ভার্ব আছে। কি কি আছে, HEAR হিয়ার, সি
SCC, আর কি আছে নোটিস, NOTICE নোটিস, আর হচ্ছে ওয়াচ, WATCH ওয়াচ। এই চারটে ভার্বের পরে মনে করো আমি একটা বাক্য করছি, তো সেই বাক্যে যদি এই চারটে ভার্ব থাকে, হিয়ার মানে শোনা, সি মানে দেখা, নোটিস মানে লক্ষ্য করা, ওয়াচ মানে দেখা, তো এই চারটে ভার্বের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তাদের ফার্স্ট ফর্ম বা আইএনজি ফর্ম বসবে, আগে কোনো টু বসবে না। এই চারটে ভার্বের পরে হিয়ার, সি, নোটিস আর ওয়াচ, এদের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আমাদের আসে তাহলে সেই ভার্বের পরে যে ভার্বটা আসছে সেই ভার্বের হয় ফার্স্ট ফর্ম, না হলে আইএনজি ফর্ম, আগে কোনো টু বসবে না। অলরাইট, তো এখানে সেই নিয়মেই আমরা পার্টিসিপেট করব। কি বলছে দেখো, আই স দ্য বাস, আমি দেখেছিলাম বাসটা, দিয়ে বয়েজ, আই স দ্য বয়েজ, আমি বালকগুলোকে দেখেছিলাম, দে ওয়ার কোয়ারেলিং, তারা ঝগড়া করছিল। তাহলে আমি সিম্পলি এখানে বলবো আই স দ্য বয়েজ, তাহলে বলেছিলাম সি ভার্বের পরে অন্য কোনো ভার্ব আসলে তার আইএনজি ফর্ম দিয়ে দেবো বা ফার্স্ট ফর্ম দেবো, আগে কোনো টু হবে না। তাহলে সিম্পলি আমি এই বাক্যটাকে বলতে পারি যে আই স দ্য বয়েজ, প্রথম বাক্যটা যেমন আছে আমি লিখবো আই স দ্য বয়েজ, এবার এই দে ওয়্যারটা বাদ দিয়ে দেবো। বলেছি যে সর পরে যদি অন্য কোনো ভার্ব আসে কিচ্ছু হবে না, শুধু সেই ভার্বের আইএনজি ফর্ম বা ফার্স্ট ফর্ম, আগে কোনো টু বসবে না। ভেরি ক্লিয়ার। তাহলে আই স দ্য বয়েজ, আমি দেখেছিলাম বালকগুলোকে কোয়ারেলিং, একদম সিম্পল হয়ে গেল। আই স দ্য বয়েজ কোয়ারেলিং, আমি দেখেছিলাম বালকগুলোকে ঝগড়া করতে। ঠিক আছে, এটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলতে পারি, অন্য একটা ক্লাসে আমরা বুঝিয়ে দেবো। বা ইনফিনিটিভ দিয়ে সিম্পল অবশ্যই আজকে আসবে, টু দিয়ে সিম্পল যখন আসবে তখন আমরা বলবো। অলরাইট, তো আই স দ্য বয়েজ কোয়ারেলিং, ভেরি ক্লিয়ার। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। আর একটা এক্সাম্পল আছে দেখো ঠিক নিচে, 6 নম্বর এক্সাম্পল কি বলেছে, বলছে হি হার্ড মি, সে আমাকে শুনেছিল। হি হার্ড মি মানে আমি কোনো কথা বলছিলাম সেটা শুনেছিল। হি হার্ড মি, সে আমাকে শুনেছিল। আই ওয়াজ ক্রাইং ফর হেল্প, আমি সাহায্যের জন্য কাঁদছিলাম বা চিৎকার করছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কিন্তু হিয়ার ভার্ব আছে, তো যে চারটে ভার্ব বলেছিলাম সি, হিয়ার, নোটিস আর ওয়াচ, তো এদের পরে অন্য কোনো ভার্ব আসলে তার ডাইরেক্ট আইএনজি বা ফার্স্ট ফর্ম। ঠিক আছে, যেহেতু এখানে আমরা ফার্স্ট ফর্ম দিতে পারবো না, আমরা পার্টিসিপেট করছি, তাহলে আইএনজি ফর্মই দে, বো এবং দেয়াও তাই আছে। অলরাইট, তো এখানে কি বলছে একটু দেখে নেবো। এখানে বলছে দেখো, তাহলে আমি এই বাক্যটাকে কি বলতে পারি, হি হার্ড মি, সে আমাকে শুনেছিল, ক্রাইং ফর হেল্প, হি হার্ড মি ক্রাইং ফর হেল্প। তাহলে আই ওয়াজ দেয়ার কোনো দরকার নেই, তাহলে হিয়ারের পরে যে ভার্বটা আসে তার আইএনজি করে দিলাম প্রেজেন্ট পার্টিসিপল করার জন্য, এবং কমপ্লিট হয়ে গেল। তাহলে হি হার্ড মি, সে আমাকে শুনেছিল, ক্রাইং ফর হেল্প, দেখো তাই আছে, উত্তরটাও তাই আছে। বলছে হি হার্ড মি, সে আমাকে শুনেছিল, ক্রাইং ফর হেল্প। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো প্রেজেন্ট পার্টিসিপল এখানে পুরোপুরি ক্লিয়ার। যার ক্লিয়ার হয়নি আমি তাকে বলবো যে একটু আরেকবার দেখে নিতে, ব্যাপারটা ভেরি ইজি, ভেরি ক্লিয়ার হয়ে যাবে। তো এবার যাবো আমরা নেক্সট। তো প্রেজেন্ট পার্টিসিপল আমাদের কমপ্লিট, এবার যাবো পাস্ট পার্টিসিপল এ। এবার দেখো পাস্ট পার্টিসিপল করার আগে আমাদেরকে দেখতে হবে শর্টকাট নিয়মটা কি। দেখো পাস্ট পার্টিসিপল হচ্ছে, এখানে বাসে লিখেছি ভার্বের থার্ড ফর্ম। তো প্রেজেন্ট পার্টিসিপল তো বলে দিলাম কি, পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম। দেখো কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে নাউনকে যে মডিফাই করে, নাউনের সম্পর্কে বলে। তাহলে কোনো ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা বলবো কি, পাস্ট পার্টিসিপল। এবার দেখো পাস্ট পার্টিসিপলকে কীভাবে সিম্পল করতে হয়, একদম ইজি। তাহলে এই ব্যাপারটা মনে রাখলেই হয়ে যাবে, ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। অলরাইট, তো কি বলছে দেখো, বলছে যে হ্যাঁ, বলছে আই বট সাম গ্লাসেস, ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। আই বট সাম গ্লাসেস, আমি কিনেছিলাম কয়েকটা গ্লাস। দ্য গ্লাসেস ওয়্যার কালার্ড, গ্লাসগুলো ছিল রং করা। তাহলে কালার, দেখো কালার ওয়ার্ডটাকে কিন্তু আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, এবং কালারের থার্ড ফর্ম কি, কালার্ড। অলরাইট, তাহলে আমি বলতে পারি না যে আমি কিছু কালার্ড গ্লাস কিনেছিলাম, আই বট সাম গ্লাসেস, দ্য গ্লাসেস ওয়্যার কালার্ড। তাহলে আমি এই দুটো বাক্যকে একসঙ্গে বলতে পারি না, আই বট সাম কালার্ড গ্লাসেস, আমি কিছু কালার্ড গ্লাস কিনেছিলাম, গ্লাসগুলো কালার্ড ছিল। দেখো তাহলে দেখো এখানে যে গ্লাস ওয়ার্ডটা আছে, গ্লাসটা নাউন, এবং নাউনটাকে মডিফাই করছে কি, এই কালার্ড ওয়ার্ডটা, ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ, ইডি আছে মানে ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ। তাহলে আই বট সাম কালার্ড গ্লাসেস, তাহলে এই যে ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ নাউনকে মডিফাই করছে, গ্লাস নাউনকে, তাহলে কালার্ড অ্যাডজেক্টিভ হলো। নাউনকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকে আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে কীভাবে সিম্পল করতে হয় বুঝে গেলাম। এবার দেখো নেক্সট এক্সাম্পলে যাব। নেক্সট এক্সাম্পল কি বলছে দেখো, নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখি, 8 দাগ কি বলছে আমরা দেখবো। 8 দাগ বলছে দেখো, দ্য গ্লাস ইজ ব্রোকেন, ডু নট টাচ ইট, দ্য গ্লাস ইজ ব্রোকেন, ডু নট টাচ ইট। এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিলে ব্যাপারটা ক্লিয়ার হবে আরও বেশি ভালো করে। বলছে কি, দ্য গ্লাস ইজ ব্রোকেন, ডু নট টাচ ইট, বলছে গ্লাসটা হয় ভাঙা, ডু নট টাচ ইট। তাহলে ব্রোকেন এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ, এটাকে আমাদেরকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো আমি বলতে পারি না ডু নট টাচ ইটটাকে তুলে দিয়ে আমি করব কি, ব্রোকেন গ্লাস। এই ইট আর ব্রোকেন গ্লাস সেম তো, দ্য গ্লাস ইজ ব্রোকেন, এটাকে আমি শর্টে বলতে পারি ব্রোকেন গ্লাস। আর দ্বিতীয় বাক্যটাকে আমি লিখবো ডু নট টাচ, আর ইট তুলে দিয়ে, ইট যেহেতু
ইট আর এই ব্রোকেন গ্লাস সেম জিনিস, তাহলে ইট তুলে দেবো। তো আমি বলবো ডু নট টাচ দ্য ব্রোকেন গ্লাস। দেখো গ্লাস হচ্ছে নাউন, ভার্বের থার্ড ফর্ম, ব্রেক থার্ড ফর্ম, ব্রেক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সেকেন্ড ফর্ম তার থার্ড ফর্ম কি ব্রোকেন, ব্রেক ব্রোক ব্রোকেন। তাহলে ব্রোকেন থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ গ্লাসকে মডিফাই করছে। গ্লাসটা কেমন না ভাঙা গ্লাস, তাহলে নাউনকে মডিফাই করছে মানে অ্যাডজেক্টিভ, আর ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তার মানে পাস্ট পার্টিসিপল তো সিম্পল, ভেরি ক্লিয়ার, ভেরি ইজি। এবার কি বলছে দেখো, 9 দাগ কি বলছে, আর দুটো এক্সাম্পল আছে ভেরি ইজি, আমরা দেখে নেবো। বলছে দ্য চাইল্ড ইজ বার্নড ইট ড্রেডস ফায়ার। বলছে শিশুটা বার্ন চাইল্ড মানে আগুনে হয়তো শিশুটা পুড়ে গেছিলো আগে, তাহলে বার্ন মানে পোড়া, বার্নের থার্ড ফর্ম বার্নড, BURN, বার্ন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার থার্ড ফর্ম হচ্ছে বার্ন। দ্য চাইল্ড ইজ বার্নড ইট ড্রেডস ফায়ার, ইট মানে কিন্তু শিশুটা, তাহলে আমি এখানে বলতে পারি না দ্য চাইল্ড ইজ বার্নড, তাহলে এই বাক্যটাকে আমি এক কথায় কি বলতে পারি, দ্য বার্ন চাইল্ড, দ্য বার্ন চাইল্ড। তাহলে দ্য চাইল্ড ইজ বার্নড এটাকে আমি এক কথায় বলতে পারি দ্য বার্ন চাইল্ড। দেখো নিচে উত্তর লিখেছি দ্য বার্ন চাইল্ড, এবার ইট দেবো না, ইট আর শিশু সেম জিনিস, তাহলে ইট বাদ, তাহলে দ্য বার্ন চাইল্ড ড্রেডস ফায়ার, পুড়ে যাওয়া শিশু আগুনকে ভয় পায়। তাহলে দেখো চাইল্ড হচ্ছে এখানে নাউন, নাউনকে মডিফাই করছে কি এই শব্দটা, বার্ন শব্দটা, তাহলে বার্ন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ, নাউনকে মডিফাই করছে মানে অ্যাডজেক্টিভ, তার মানে পাস্ট পার্টিসিপল, দ্য বার্ন চাইল্ড ড্রেডস ফায়ার। অলরাইট, এবার যেমন নেক্সট লাস্ট এক্সাম্পল পাস্ট পার্টিসিপলের, পাস্ট পার্টিসিপলের লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে যে দ্য ম্যান ওয়াজ উন্ডেড, মানুষটা আহত ছিল, আই টুক হিম টু দ্য হসপিটাল, আমি তাকে নিয়ে গেছিলাম হাসপাতালে। দেখো এই যে দ্য ম্যান ওয়াজ উন্ডেড, এইটাকে আমি সিম্পলি বলতে পারি না দ্য উন্ডেড ম্যান, দ্য ম্যান ওয়াজ উন্ডেড, মানুষটা ছিল হচ্ছে কি আহত, উন্ড WOUND, উন্ড মানে হচ্ছে আঘাত বা আঘাতপ্রাপ্ত হওয়া, ভার্ব, তাহলে এটাকে আমি থার্ড ফর্ম যুক্ত করলাম উন্ডেড বললাম, ঠিক আছে। দ্য ম্যান ওয়াজ উন্ডেড এটাকে আমি শর্টে বলতে পারি দ্য উন্ডেড ম্যান, দেখো এখানে লিখেছি দ্য উন্ডেড ম্যান। তাহলে এবার আহত মানুষটাকে যেহেতু আমি নিয়ে গেছিলাম হাসপাতালে, তাহলে আমি দ্বিতীয় বাক্যটাকে আগে আনবো, দ্য আই টুক দ্য উন্ডেড ম্যান, আমি নিয়ে গেছিলাম আহত মানুষটাকে টু দ্য হসপিটাল, ভেরি ক্লিয়ার। তাহলে আই টুক আমি নিয়ে গেছিলাম, এই হিমটাকে তুলে দিয়ে হিমের জায়গায় যোগ করে দেবো কি এই পুরো বাক্যটাকে, মানে দ্য উন্ডেড ম্যান, আই টুক হিমের জায়গায় দ্য উন্ডেড ম্যান টু দ্য হসপিটাল, তাই লিখেছি দেখো আই টুক দ্য উন্ডেড ম্যান টু দ্য হসপিটাল, ভেরি ক্লিয়ার। তাহলে পাস্ট পার্টিসিপল কিন্তু ভেরি ক্লিয়ার হয়ে গেল এবং হ্যাঁ ভেরি ইজি। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, তাহলে সিম্পল সেন্টেন্সের দুটো নিয়ম ক্লিয়ার হয়ে গেল আমাদের। এবার যাবো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো দেখো পার্টিসিপল হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এবার পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট কথাটা শুনলে আমাদের মাথায় আসে কি ভার্বের থার্ড ফর্ম যুক্ত শব্দ এবং আগে কি আসবে হ্যাভ হ্যাজ। তো পারফেক্ট মানেই কি আমাদের প্রেজেন্ট পারফেক্টে কি আসে আমাদের হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম। তো পারফেক্ট মানেই দেখো সেই কারণেই এখানে বলেছে যে হ্যাভিং হবে এবং ভার্বের থার্ড ফর্ম দিয়ে সিম্পল করতে হবে। তো পারফেক্ট পার্টিসিপল আমরা হ্যাভিং করব আর মেন ভার্বের থার্ড ফর্ম করবো, এইভাবেই আমাদেরকে পারফেক্ট পার্টিসিপল করতে হবে, ঠিক আছে। তো এটা মনে রাখলে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এইটা মাথায় রাখতে হবে। এবং এবার আমরা এক্সাম্পল যাব। এক্সাম্পল কি বলেছে দেখো, হ্যাঁ এক্সাম্পল বলছে দেখো, কি বলছে দেখো, হ্যাঁ এক্সাম্পল বলছে যে শি ফিনিশড হার টাস্ক, সে তার কাজটা শেষ করেছিল, শি ওয়েন্ট টু টেক রেস্ট। দেখো এখানেও তোমাদের সাবজেক্ট দুটো বাক্যে সেম থাকবে, একটা কাজ আগে পরে থাকবে, একটা কাজ থাকবে আগে হবে, একটা কাজ আগে হবে, একটা কাজ পরে হবে, ঠিক আছে, এই ব্যাপারটা থাকবে যেমনটা আমরা প্রেজেন্ট পার্টিসিপলে পেয়েছিলাম। তো শি ফিনিশড হার টাস্ক, সে তার কাজটা শেষ করেছিল, শি ওয়েন্ট টু টেক রেস্ট, সে রেস্ট নিতে গেছিল। এবার এটা শুরু করার আগে আমি বলে দিই তোমাদেরকে, তোমাদের মনে হতে পারে যে এই বাক্যটা এখানেও তো একটা কাজ আগে একটা কাজ পরে আছে, তাহলে এটাকে কি আমি প্রেজেন্ট পার্টিসিপলে সিম্পল করতে পারি না? অবশ্যই পারি। তো প্রেজেন্ট পার্টিসিপলে সিম্পল করলে কি হবে দেখো, কোন কাজটা আগে হয়েছে, সে ফিনিশড হার টাস্ক, সে তার কাজটা আগে শেষ করেছিল, শি ওয়েন্ট টু টেক রেস্ট, সে বিশ্রাম নিতে গেছিল। যে কাজটা আগে হয়েছে তার ভার্ব কোনটা, ফিনিশড, তাহলে এর ফার্স্ট ফর্ম কি ফিনিশ, ফিনিশের সঙ্গে আইএনজি দেবো, ফিনিশিং হার টাস্ক শি ওয়েন্ট টু টেক রেস্ট, একদম পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল হয়ে গেল। যে কাজটা আগে হয়েছে তার ভার্বের ফার্স্ট ফর্ম ফিনিশ, তার সঙ্গে আইএনজি, ফিনিশিং হার টাস্ক শি ওয়েন্ট টু টেক রেস্ট, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল। অলরাইট, এবার তোমাদের মনে হতে পারে পরীক্ষায় আমি কিভাবে করব, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে না পাস্ট পার্টিসিপল দিয়ে? তোমাদের কম্পিটিটিভ এক্সামে কী হবে, মেনশন করে দেবে। তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেরকমটা আসে তোমাদেরকে মেনশন করে দেবে। যদি বলে দেয় এটাকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল করো, বা এটাকে পাস্ট পার্টিসিপল দিয়ে সিম্পল করো, বা এটাকে পারফেক্ট পার্টিসিপল দিয়ে সিম্পল করো, এটা এক নম্বর নিয়ম, এইভাবে তোমাদেরকে দিতে পারে। বা তাছাড়া তোমাদেরকে বলতে পারে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চারটে সেন্টেন্স দিয়ে দেবে, তার মধ্যে থেকে কোনটা কারেক্ট তোমাদেরকে বুঝতে হবে, ভেরি ক্লিয়ার। তো তোমাদেরকে মেনশন করেই দেবে, তোমরা দেখলে বুঝতে পারবে যে কি করতে হবে,
ঠিক আছে, অলরাইট। তো এটাকে আমাদের যেহেতু বলছে পারফেক্ট পার্টিসিপল, আমরা পারফেক্ট পার্টিসিপলই করবো। তো কীভাবে করবো দেখো, তাহলে এই কাজটা আগে হয়েছে, সে ফিনিশড হার টাস্ক, তারপরে সে রেস্ট নিতে গেছে। তাহলে যে কাজটা আগে হয়েছে তার ভার্ব দেখবো, তার ভার্বের থার্ড ফর্ম করবো, তাই তো। তাহলে ফিনিশের থার্ড ফর্ম ইডি থাকা মানে সেটাই থার্ড ফর্ম, এবং আগে কি করব, আগে একটা হ্যাভিং যোগ করব। বলেই দিয়েছে আমাদের হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, হ্যাভিং প্লাস ভি3 কোনটা, ফিনিশড। তাহলে হ্যাভিং ফিনিশড, ঠিক সেম নিয়ম, শুধু এখানে প্রথম সাবজেক্টটা আমরা বাদ দেবো। প্রেজেন্ট পার্টিসিপেলে তাই করেছিলাম, প্রথম সাবজেক্টটা দেওয়ার দরকার নেই, সেম সাবজেক্ট একবার রাখলেই হয়ে যাবে, দ্বিতীয় সাবজেক্টটাকে রাখবো, শুধুমাত্র কী করবো, হ্যাভিং আর মেন ভার্বের থার্ড ফর্ম, যে কাজটা আগে হয়েছে। তাহলে হ্যাভিং ফিনিশড হার টাস্ক শি ওয়েন্ট টু টেক রেস্ট। দেখো উত্তরটা কী আছে, তাই আছে। হ্যাঁ, উত্তর কী বলছে দেখো, উত্তর বলছে যে, হ্যাঁ উত্তর বলছে যে কি দেখো, তাই বলছে হ্যাভিং ফিনিশড হার টাস্ক, এই হ্যাভিং দিলাম, মেন ভার্বের থার্ড ফর্ম কি ফিনিশড, যে কাজটা আগে হচ্ছে তার থার্ড ফর্ম ফিনিশড হার টাস্ক, শি ওয়েন্ট টু টেক রেস্ট, একদম পারফেক্ট। এবার নেক্সট এক্সাম্পলটা কি বলেছে দেখো, 2 নম্বর এক্সাম্পল বলছে আই রোট দ্য লেটার। আচ্ছা দেখে নিই, এটা একটু সরিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, কী বলছে দেখো, কী বলছে, বলছে আই রোট দ্য লেটার, আমি লিখেছিলাম চিঠিটা, আই সেন্ট ইট বাই পোস্ট, আমি যেটাকে পোস্টে পাঠিয়েছিলাম। তাহলে আগে চিঠি লিখেছিলাম, তারপরে কিন্তু চিঠিটা বাই পোস্ট পাঠিয়েছিলাম, অলরাইট। তাহলে কোন কাজটা আগে হচ্ছে, রোট, তাহলে রোটের থার্ড ফর্ম রিটেন করেছি, এবং আগে একটা হ্যাভিং দেবো, কারণ পারফেক্ট পার্টিসিপল করতে হবে, নিয়ম তাই, হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাভিং রিটেন দ্য লেটার আই সেন্ট ইট বাই পোস্ট, প্রথম সাবজেক্টটা বাদ, অলরাইট, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট, ঠিক আছে। এতটা ইজি এবং এতটা সোজাভাবে আমরা এক্সপ্লেন করছি, তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আরেকবার দেখে নেবে, এবং কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি আরও একবার বুঝিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে। তো সে রিজাইন মনে হয় না তোমাদের আর একবার বোঝানোর দরকার হবে, তার কারণ এগুলো ভেরি ভেরি ইজি। তো কী বলেছে দেখো, আর একটা এক্সাম্পল আছে, সে রিজাইন দ্য সার্ভিস, সে তার সার্ভিস থেকে রিজাইন দিয়েছিল, ছেড়ে দিয়েছিল কাজটা, হি স্টার্টেড বিজনেস, সে বিজনেস শুরু করেছিল, ভেরি ইজি। তাহলে আগে কাজ ছেড়েছিল, তারপর বিজনেস শুরু করেছিল, তাহলে রিজাইন ইডি আছে মানে এটাই থার্ড ফর্ম, শুধু আগে একটা হ্যাভিং যোগ করবো, হ্যাভিং রিজাইন দ্য সার্ভিস হি স্টার্টেড আ বিজনেস, ভেরি ভেরি ক্লিয়ার। এবার যাবো, তাহলে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, পাস্ট পার্টিসিপল হয়ে গেল, পারফেক্ট পার্টিসিপল হয়ে গেল। এবার যাবো নমিনেটিভ অ্যাবসলিউট, ঠিক আছে। এখানেও দেখো নমিনেটিভ অ্যাবসলিউটেও আমাদের কাজ আগে পরে অবশ্যই থাকবে। তো প্রেজেন্ট পার্টিসিপলে আমরা কাজ আগে পরে থাকলো, পারফেক্ট পার্টিসিপলে আমাদের কাজ আগে পরে থাকলো, আর নমিনেটিভ অ্যাবসলিউটেও কিন্তু এখানেও আমাদের দুটো কাজ থাকবে, একটা আগে পরে ব্যাপারটা থাকবে। তার আগে আমরা দেখে নিই যে নমিনেটিভ অ্যাবসলিউট কীভাবে করতে হবে, কী দিয়ে যুক্ত করতে হবে। এখানেও তাই দেখো কি বলেছে, সাবজেক্ট, প্রথমে আমরা সাবজেক্ট, নমিনেটিভ অ্যাবসলিউট এবং পারফেক্ট পার্টিসিপল, একই জিনিস, শুধু আমরা পারফেক্ট পার্টিসিপলে কী করছিলাম, পারফেক্ট পার্টিসিপলে সাবজেক্ট দিচ্ছিলাম না, এবং পারফেক্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলে দুটো বাক্যে সাবজেক্ট সেম ছিল। এখানে নমিনেটিভ অ্যাবসলিউট করার সময় আমাদের দুটো বাক্যে সাবজেক্ট আলাদা থাকবে, ডিফারেন্ট থাকবে, দুটো বাক্যে সাবজেক্ট ডিফারেন্ট থাকবে। তো নমিনেটিভ অ্যাবসলিউট করার নিয়ম কি, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, যেহেতু দেখো দুটো বাক্যে সাবজেক্ট যেহেতু আলাদা থাকবে, দুটো সাবজেক্টকেই কিন্তু আমাদের বসাতে হবে, একটাকেও বাদ দিলে চলবে না, অলরাইট। সেই কারণে প্রথম বাক্যে সাবজেক্ট, তারপরে হ্যাভিং এবং মেন ভার্বের থার্ড ফর্ম, যেমনটা আমরা পারফেক্ট পার্টিসিপলে করলাম, হ্যাভিং আর থার্ড ফর্ম তো বসাতে হবেই, তার সঙ্গে আগে সাবজেক্ট বসাতে হবে। তো এখানে নমিনেটিভ অ্যাবসলিউটে আর একটা নিয়ম এখানে আমরা অ্যাড করে নেবে। তো নর্মাল ভার্ব থাকলে হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম, যদি বি ভার্ব থাকে তাহলে বিং করে দেবো, শুধু বিং, অনলি বিং। বি ভার্ব থাকলে অনলি বিং, আর নর্মাল ভার্ব থাকলে সাবজেক্ট দিয়ে হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম, আর যদি বি ভার্ব থাকে মানে অ্যামিজ আর ওয়াজ ভার্ব থাকে, সাবজেক্টের পরে বিং বসিয়ে পুরো বাক্য লিখে দেবো দুটো, অলরাইট। তো আমরা এক্সাম্পল করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। চলো নেক্সট কী বলছে একটু দেখে নিই এক্সাম্পলগুলো। তাহলে মেন ব্যাপারটা এটা মনে রাখতে হবে, আমাদের নিয়মটা কীভাবে করতে হয়। চলো প্রথম এক্সাম্পল কী বলেছে আমরা দেখে নিই। প্রথম এক্সাম্পল বলছে যে দ্য সান রোজ, সূর্য উঠেছিল, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দেখো দুটো বাক্যে প্রথমে খেয়াল করতে হবে, দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু আলাদা আছে, দুটো বাক্যের সাবজেক্ট আলাদা। প্রথম বাক্যে হচ্ছে দ্য সান সাবজেক্ট, পরের বাক্যে ফগ মানে কুয়াশা সাবজেক্ট। তো সূর্য উঠেছিল, ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কোন কাজটা আগে হয়েছিল, সূর্য উঠেছিল, তারপরে কুয়াশা অদৃশ্য হয়ে গেছিল। তাহলে দুটো বাক্যের সাবজেক্টকেই আমাদের রাখতে হবে, প্রথমে দ্য সান রাখবো। এবার দেখো নর্মাল ভার্ব, বি ভার্ব নেই, তাহলে বিং করবো না, তাহলে নর্মাল ভার্ব থাকলে হ্যাভিং, আর ভার্বের থার্ড ফর্ম, রাইজের থার্ড ফর্ম রাইজ, রোজ, রাইজেন। তাহলে দ্য সান হ্যাভিং, রোজের থার্ড ফর্ম রাইজেন, পরের বাক্য যা আছে লিখে দেবো, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, ভেরি ক্লিয়ার। ঠিক যে নিয়ম বললাম সেই নিয়মেই কিন্তু আমরা করছি। দুটো বাক্যের সাবজেক্ট আলাদা, দুটো বাক্যের সাবজেক্ট একদমই আলাদা হয়েছে, এবং কি হয়েছে দেখো
দুটো বাক্যের সাবজেক্ট আমাদের আলাদা হয়েছে এবং একটা কাজ আগে একটা কাজ পরে। তো যে কাজটা আগে হয়েছে সেই বাক্যটা দিয়ে শুরু করব, প্রথম বাক্যে সাবজেক্ট এবং হ্যাভিং দেবো, ভার্বের থার্ড ফর্ম দেবো কি রাইজেন, দ্য ফগ হ্যাভিং রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। অলরাইট, এবার আমরা নেক্সট এক্সাম্পল দেখবো, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো কি বলছে দেখো, বলছে যে দ্য ওয়েদার ওয়াজ ফগি মানে আবহাওয়াটা কী ছিল, আবহাওয়াটা কুয়াশাচ্ছন্ন ছিল। হি কুড নট ড্রাইভ ফাস্ট, সে দ্রুত চালাতে পারেনি, সে গাড়ি দ্রুত চালাতে পারেনি। তাহলে এখানে দেখো দুটো বাক্যের সাবজেক্ট, একটা বাক্যে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হি, পরের বাক্যের প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, আবহাওয়াটা। তাহলে কোন কাজটা আগে হচ্ছে, আগে কিন্তু আবহাওয়াটা কুয়াশাচ্ছন্ন ছিল, সেই কারণেই সে গাড়ি দ্রুত চালাতে পারেনি। তাহলে এখানেও ঠিক সেম দেবো। এবার দেখো এখানে কিন্তু নর্মাল ভার্ব নেই, যে কাজটা আগে হয়েছে সেখানে কিন্তু নর্মাল ভার্ব নেই, এখানে বি ভার্ব। তাহলে বি ভার্ব থাকলে নর্মালি আমরা সাবজেক্টের পরে বিং বসিয়ে যা আছে লিখে দেবো, হয়ে যাবে আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে সিম্পল সেন্টেন্স। তাহলে দ্য ওয়েদার বি ভার্বের জন্য বিং ফগি, দ্য ওয়েদার বিং ফগি, হি কুড নট ড্রাইভ ফাস্ট, হি কুড নট ড্রাইভ ফাস্ট। ভেরি ভেরি ইজি। অলরাইট, এবার যাবো পরের এক্সাম্পল। তো আজকে জানি আমি, আমার মনে হয় আজকের ক্লাসটা তোমাদের খুবই ইন্টারেস্টিং লাগবে। তো আর দেখো সিম্পল সেন্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষাতে আসছে তোমাদের। সেটা তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, কলকাতা পুলিশ বলো, আবগারি পুলিশ বলো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডাব্লিউবিসিএস, প্রিলি, সব পরীক্ষাতে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো নেক্সট এক্সাম্পলটা কি বলেছে, 16 কি বলছে, ইট ওয়াজ এ রেইনি ডে, এটা হলো একটা বৃষ্টিমুখর দিন। মাদার ডিসাইডেড টু কুক হচপচ মানে খিচুড়ি। তো এটা ছিল একটা বৃষ্টিমুখর দিন এবং মা সিদ্ধান্ত নিয়েছিল কি, মা সিদ্ধান্ত নিয়েছিল যে খিচুড়ি রান্না করবে। তো কোন কাজটা আগে, যেহেতু বৃষ্টিমুখর দিন ছিল সেই কারণে মা সিদ্ধান্ত নিয়েছিল হচপচ মানে খিচুড়ি রান্না করবে। তাহলে দেখো এখানে যে কাজটা আগে হয়েছিল সেখানে নর্মাল ভার্ব নেই, সেখানে কি আছে বি ভার্ব। তাহলে বিং করে দেবো। তাহলে ইট তো রাখবই, ইট তো রাখবই, সাথে কি করব, ইট বি ভার্বের জন্য বিং, ইট বিং যা আছে এবার সব লিখে দেবো। ইট বিং এ রেইনি ডে, মাদার ডিসাইডেড টু কুক হচপচ। ভেরি ক্লিয়ার। এবার নেক্সট এক্সাম্পল কি বলেছে দেখো, নেক্সট বলছে 17 দাগ। হ্যাঁ, 17 দাগের এক্সাম্পল যদি আমরা দেখি কি বলেছে দেখো, বলছে দ্য ওয়ার এন্ডেড, যুদ্ধ শেষ হয়েছিল। দুটো বাক্যের সাবজেক্ট আলাদা হবে, পিপল লেড আ পিসফুল লাইফ। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট পিপল, প্রথম বাক্যের সাবজেক্ট ওয়ার, দুটো সাবজেক্ট আলাদা। আগে যুদ্ধ শেষ হয়েছিল, তারপরে মানুষজন শান্তিতে জীবনযাপন কাটিয়েছিল। তাহলে দ্য ওয়ার দেবো, এন্ডেড কিন্তু বি ভার্ব নয় নর্মাল ভার্ব, তাহলে হ্যাভিং আনতে হবে, আর এই ভার্বের থার্ড ফর্ম ইডি থাকা মানে থার্ড ফর্ম। তাহলে দ্য ওয়ার হ্যাভিং এন্ডেড, পিপল লেড আ পিসফুল লাইফ, পিপল লেড পিসফুল লাইফ। অলরাইট, তো এটাও হয়ে গেল আমাদের নমিনেটিভ অ্যাবসলিউট। ক্লিয়ার। এবার যাবো তাহলে আমরা কী কী কমপ্লিট করে ফেললাম আরও একবার শোনো। প্রেজেন্ট পার্টিসিপল করেছি, পাস্ট পার্টিসিপল করেছি, পারফেক্ট পার্টিসিপল করেছি এবং নমিনেটিভ অ্যাবসলিউট, চারটে সিম্পল সেন্টেন্সের নিয়ম কমপ্লিট করেছি। তো এবার যাবো আমরা নেক্সট এক্সাম্পল কী বলেছে দেখো, ইনফিনিটিভ করব। আমাদের বোধহয় আর 3টে নিয়ম আছে, প্রত্যেকটা নিয়ম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি। প্রথমে হয়তো একটু মনে রাখতে অসুবিধা হবে, কিন্তু তোমরা যদি একটু দেখে নাও, একটু রিভিশন দিয়ে নাও, ব্যাপারটা ভেরি ইজি হয়ে যাবে। ইনফিনিটিভ দেখো, আমরা সবাই জানি ইনফিনিটিভ কী জিনিস আমরা জানি, কোনো ভার্বের আগে যদি টু যুক্ত হয় সেটাকে আমরা ইনফিনিটিভ টু বলি। ঠিক আছে, ইনফিনিটিভ বলি মানে সেই ভার্বের অর্থ অসম্পূর্ণ হয়। যদি ভার্বের ক্লাসিফিকেশন কেউ জেনে থাকো তাহলে আমরা পড়েছি যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, ইনফাইনাইট। ঠিক আছে, ফাইনাইট মানে কি, যে ভার্বের সম্পূর্ণ অর্থ আছে তাকে বলি ফাইনাইট ভার্ব, আর যে ভার্বের সম্পূর্ণ অর্থ নেই তাকে বলি ইনফাইনাইট ভার্ব। তো ইনফাইনাইট কেন বলছে, অর্থ সম্পূর্ণ নয় কেন বলছে, সেখান থেকে ইনফিনিটিভ এসছে। ঠিক আছে, তো ইনফাইনাইট ভার্ব কেন বলছে, তার কারণ কি, ভার্বের আগে যদি টু যুক্ত হয় তাহলে ভার্বের মিনিংটা অসম্পূর্ণ হয়ে যায়। যেমন ধরো আমি বললাম টু ইট মানে কি খেতে, টু গো মানে যেতে, টু ওয়ার্ক মানে কাজ করতে, টু রিড মানে পড়তে। যেমন ধরো আমি যদি বাক্য এরকম বলি, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেছিলাম, টু বাই কিনতে, ফিশ মাছ কিনতে। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, তাহলে আই ওয়েন্ট আমি গেছিলাম, ওয়েন্ট ভার্বের সম্পূর্ণ অর্থ আছে ফাইনাইট ভার্ব। কি করতে গেছিলাম, টু বাই কিনতে, তাহলে বাই মানে কিন্তু কেনা, তাহলে এখানে কিন্তু মিনিং কেনা হচ্ছে না, এখানে মিনিং হয়ে যাচ্ছে কিনতে, সম্পূর্ণ অর্থ বোঝাচ্ছে না। সেই কারণে কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে হয়ে যাবে কি ইনফিনিট ভার্ব বা ইনফাইনাইট ভার্ব। অলরাইট, তো এখান থেকে সেই কারণে এখানে আমরা বলেছি ইনফিনিটিভ। অলরাইট, ইনফিনিটিভ, ইনফাইনাইট থেকে ইনফিনিটিভ এসছে। তো আমরা তাহলে টু এবং ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে যুক্ত করব। তো আর একটা জিনিস সেটা হচ্ছে কি, টুর পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তো চলো তাহলে টু দিয়ে এবং ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে কীভাবে আমরা যুক্ত করবো দেখে নিই। অলরাইট, তো নেক্সট কী বলছে দেখবো, ইনফিনিটিভ দিয়ে কীভাবে সিম্পল সেন্টেন্স করতে হয় আমরা দেখবো। তো ফার্স্ট এক্সাম্পল কী বলেছে দেখো, ফার্স্ট আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেছিলাম, আই বট ফিশ, আমি ফিশ কিনেছিলাম। তো যে কাজটা আগে হয়েছে সেটা আমরা আগে রাখবো,
ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নিয়মই খাটবে, যে কাজটা আগে আমি বাজারে গেছিলাম তারপরে আমি মাছ কিনেছিলাম, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, প্রথম বাক্যটা আগে রেখে দেবো, দিয়েই একটা টু বসাবো, প্রথম বাক্য লিখেই টু বসাবো, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, এবার টু বসিয়েছি, টুর পরে দ্বিতীয় বাক্যের মেন ভার্ব থেকে বাকি অংশটা লিখবো। মেন ভার্ব কোনটা? বটের ফার্স্ট ফর্ম, যেহেতু টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে আই ওয়েন্ট টু মার্কেট আই বট ফিশ, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট আগে হয়েছিল, আমি বাজারে আগে গেছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট বলেছিলাম, প্রথম বাক্যের শেষে টু দেবো, টু দিলাম, দ্বিতীয় বাক্যের মেন ভার্ব থেকে বাকি অংশ লিখবো এবং সেম জিনিস থাকলে বাদ দেবো, ঠিক আছে। তো আই ওয়েন্ট টু মার্কেট, এবার টু বসিয়েছি, টুর পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, বটের ফার্স্ট ফর্ম বাই, টু বাই এ ফিশ, একটা মাছ কিনতে। ভেরি ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখো এখানে অসম্পূর্ণ অর্থ টু বাইয়ের, সেই কারণে এটাকে বলছি ইনফিনিটিভ। আই ওয়েন্ট টু মার্কেট, বাজারে গেছিলাম টু বাই ফিশ। এবার যাবো নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল কী বলছে দেখো, 19 দাগ। হ্যাঁ, 19 দাগ কী বলছে আমরা দেখবো। বলছে আই হ্যাভ আমার কাছে আছে টু ডটার্স, আমার কাছে আছে আই হ্যাভ টু ডটার্স, আমার দুটো মেয়ে আছে, আই হ্যাভ টু এডুকেট দেম, আমাকে তাকে শিক্ষিত করতে হবে, এডুকেট দেম। তাহলে আগে আমার মেয়ে আছে, তারপরেই তো আমি শিক্ষিত করব, তাহলে যে কাজটা আগে হয়েছে সেটা আগে রাখবো। আই হ্যাভ টু ডটার্স, আমার দুটো মেয়ে আছে, তারপরে প্রথম বাক্য লিখে বলেছিলাম টু দেবো, টু, এবার দ্বিতীয় বাক্যের মেন ভার্ব থেকে বাকিটা লিখে দেবো। মেন ভার্ব হচ্ছে এডুকেট, এবার বলেছিলাম কি সেম জিনিস থাকলে আমি বসাবো না। সেম জিনিস মানে কি? সেম জিনিস মানে হচ্ছে দেম, দেম মানে কিন্তু ওই মেয়েগুলোই, তাহলে দেমটা আর বসাবো না। তাহলে কী দিলাম? প্রথম বাক্যটা আগে, আই হ্যাভ টু ডটার্স টু এডুকেট, আই হ্যাভ টু ডটার্স টু এডুকেট। দেম যেহেতু দেবো না, কারণ দেম আর ডটার্স সেম সাবজেক্ট, সেম নাউন, সেই কারণে দেবো না, সেম জিনিস সেম ওয়ার্ড বসাবো না। রাইট, এবার যাবো নেক্সট। 20 দাগ কী বলেছে দেখো, 20 দাগ বলছে যে আই হ্যাভ আ বাইসাইকেল, আই ওয়ান্ট টু সেল ইট। তাহলে আমার আগে বাইসাইকেল আছে, তারপরেই তো আমি বিক্রি করব, তাহলে যে বাক্যটা আগে আছে সেটা লিখবো, আই হ্যাভ এ বাইসাইকেল। এবার টু তো বসাতেই হবে প্রথম বাক্য লিখে। এবার মেন ভার্ব কোনটা? চাওয়া না, কিন্তু মেন ভার্ব হচ্ছে বিক্রি করা, তাহলে টুর পরে মেন ভার্ব লিখবো, টুর পরে সেল, সেল তো ফার্স্ট ফর্মেই আছে, এবং ইটটা দেবো না। ইট দেবো না কেন? ইট আর সাইকেল, ইট আর বাইসাইকেল সেম জিনিস, এই কারণে ইট দেবো না। তাহলে আই হ্যাভ এ বাইসাইকেল টু সেল, আই হ্যাভ এ বাইসাইকেল, আই হ্যাভ এ বাইসাইকেল টু সেল, ইট দেবো না, তার কারণ ইট আর বাইসাইকেল সেম, তাহলে আই হ্যাভ এ বাইসাইকেল টু সেল। অল রাইট, এবার যাবো নেক্সট। নেক্সট এক্সাম্পল কী বলছে দেখো, নেক্সট এক্সাম্পল দেখি, এক্সাম্পলগুলো দেখলে একটু ক্লিয়ার হবে। দ্য নিউজ ইজ ভেরি গুড, দ্য নিউজ ইজ ভেরি গুড, খবরটা খুব ভালো, ইট ক্যান নট বি ট্রু, ইট ক্যান নট বি ট্রু। দেখো তাহলে ইনফিনিটিভ এই এতক্ষণ ধরে একটা নিয়মে করলাম, এবার আমরা টু দিয়ে করতে পারি। টু দিয়ে আমরা বাক্য শুনেছি আগে, টু আর টু, টু। যখন এরকম ভেরি ব্যাপারটা আসবে, দুটো বাক্যের মধ্যে ভেরি আর একটাতে ক্যান নট বা কুড নট আসবে, সেই ক্ষেত্রে আমরা এই ভেরি তুলে দিয়ে টি ডাবলও দেবো, আর পরের বাক্যের এই ক্যান নট তুলে দিয়ে আমরা কী করবো, এই টুটা দেবো, ঠিক আছে। ক্যান নট তুলে দিয়ে টু দেবো, ঠিক আছে। অলরাইট, যদি কমপ্লেক্স করা থাকতো সেখানে দ্যাট থাকতো, যেহেতু দুটো আলাদা আলাদা বাক্য দিয়েছে সেই কারণে আমি বলছি যে ক্যান নট বসবে না। অলরাইট, তো কি বলছে একবার দেখে নিন ভালো করে, প্রথম থেকে দেখে নিই। বলছে দ্য নিউজ ইজ ভেরি গুড, তাহলে ভেরি থাকলে বলেছিলাম ভেরির জায়গায় টি ডাবলও আনবো, দেখো এখানে টি ডাবলও নিয়ে এসেছি, আর পরের বাক্যের ক্যান নট তুলে দিয়ে টু বসাবো, ঠিক আছে। তো প্রথম বাক্য শেষে তো আমরা টু বসাই, টু বসিয়ে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে রেখে দেবো। অলরাইট, তো দ্য নিউজ ইজ ভেরি গুড, নিউজটা হলো খুব ভালো, ইট ক্যান নট বি ট্রু, এটা সত্যি হতে পারে না, মানে বলতে চেয়েছে খবরটা এতটাই ভালো যে এটা সত্যি হতে পারে না। তো দ্য নিউজ ইজ ভেরি তুলে দিয়ে কী দেবো, টি ডাবলও বলেছিলাম টু, দ্য নিউজ ইজ টু গুড, প্রথম বাক্যে শেষে একটা টু বসাই, টু, পরের বাক্যের ভার্ব কি বি থেকে পুরোটা লিখে দেবো, টু বি ট্রু। ভেরি ক্লিয়ার, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। অলরাইট, এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট এই সেম এক্সাম্পল আর একটা দিয়েছি আমি, কী বলেছে দেখো, দ্য হি ইজ ভেরি টিমিড, সে খুব ভীরু, হি ক্যান নট প্রোটেস্ট। সেম এক্সাম্পল, তো ভেরি তুলে দিয়ে আমরা টি ডাবলও দেবো, টু, আর পরের বাক্যের কী করবো, প্রথম বাক্যটা শেষে টু বসিয়ে পরের বাক্যের ভার্ব হচ্ছে প্রোটেস্ট করা। অলরাইট, তাহলে হি ইজ ভেরি টিমিড তুলে দিয়ে টু টিমিড, হি ইজ টু টিমিড, সে এতটাই ভীরু, প্রথম বাক্যের শেষে টু, পরের বাক্যের ভার্ব শুধুমাত্র প্রোটেস্টের পরে আর কিছু নেই, তাহলে আমরা লিখবো না। তাহলে হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট, সে এতটাই ভীরু সে প্রোটেস্ট করতে পারে না। অলরাইট, তাহলে ইনফিনিটিভ দিয়ে সিম্পল আমাদের হয়ে গেল, ভেরি ইজিলি আমরা করে ফেলছি। এবার কি বলছে দেখো, এবার বলছে নাউন ইন অ্যাপোজিশন দিয়ে সিম্পল সেন্টেন্স। দেখো এখান থেকে আমাদেরকে বুঝতে হবে কি অ্যাপোজিশন কাকে বলে, নাউন ইন অ্যাপোজিশন। অলরাইট, তো অ্যাপোজিশন মানে হচ্ছে, অ্যাপোজিশনের মানে হচ্ছে পাশাপাশি অবস্থান, অ্যাপোজিশনের মানে হচ্ছে পাশাপাশি অবস্থান। অলরাইট, তো একটা নাউন থাকবে
মানে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পাশে একটা ফ্রেজ থাকবে, সেই ফ্রেজটা প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের বিষয়ে কথা বলবে। যেমন ধরো আমরা এক্সাম্পল দেখি, তাহলে কি বললাম দেখো, এখানে সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে কি বসবে, একটা নাউন ফ্রেজ বসবে, একটা সেই নাউনের সম্পর্কে, মানে একটা সাবজেক্টের সম্পর্কে কিছু বলবে, একই জিনিস সাবজেক্টও যা এবং সাবজেক্টের পরে যে ফ্রেজটা বলবে সেই সাবজেক্টকেই বোঝাবে। সেই কারণেই বলছে যে দুটো জিনিস পাশাপাশি অবস্থান করছে, এই কারণেই নাউন ইন অ্যাপোজিশন বলছে। অলরাইট, তারপরে ভার্ব থেকে বাকি অংশ রেখে দেবো। কি বলছে দেখো, একটা এক্সাম্পল দেখলে ভেরি ক্লিয়ার আমাদের হয়ে যাবে নাউন ইন অ্যাপোজিশন জিনিসটা কি, খুব খুব সোজা। তো কি বলছে দেখো, প্রথম বাক্যে বলছে আলেকজান্ডার ওয়াজ এ গ্রেট এম্পায়ার, আলেকজান্ডার ছিল একজন বিশাল মহান একজন সম্রাট, হি ইনভেডেড ইন্ডিয়া, তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। এবার আমাকে বলো প্রথম বাক্য যেটা আছে, যে আলেকজান্ডার আর এ গ্রেট এম্পায়ার, দুটো সেম ব্যক্তি, তো দুটো সেম ব্যক্তি, তাহলে যে আলেকজান্ডার আর এ গ্রেট এম্পায়ার সেম ব্যক্তি, এই অংশটাকেই বলছি অ্যাপোজিশন। তাহলে নাউন হচ্ছে আলেকজান্ডার সাবজেক্ট, এই সাবজেক্টের সম্পর্কে কে বলছে, এ গ্রেট এম্পায়ার, মানে সাবজেক্টকে মডিফাই করছে এই ফ্রেজটা, এ গ্রেট এম্পায়ার আর আলেকজান্ডার সেম জিনিস। তাহলে আমরা কি লিখবো দেখো, আমরা এইভাবেই সিম্পল সেন্টেন্স করবো, জানি সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব থাকে। তো প্রথমে আলেকজান্ডার লিখবো, আলেকজান্ডারের বিষয়ে কি বলেছে, আলেকজান্ডারের পরে একটা কমা দেবো, আলেকজান্ডার লিখে একটা কমা, তারপরে আলেকজান্ডারের সেম, আলেকজান্ডার ক্যারেক্টার কোনটা বা আলেকজান্ডারের চরিত্র আর একটা কোন, মানে আলেকজান্ডারের সম্পর্কে বলছে সেই ফ্রেজটাকে তারপরে রাখবো। তাহলে প্রথমে নাউন বা সাবজেক্ট রাখলাম, তারপরে নাউন ফ্রেজটা রাখবো, এ গ্রেট এম্পায়ার, একটা কমা দেবো, দেখো দুটো কমার মধ্যে কিন্তু রাখবো, এই নাউন ফ্রেজটাকে সাবজেক্ট বসিয়ে দুটো কমার মধ্যে রাখবো নাউন ফ্রেজটাকে, তারপরে পরের বাক্যের ভার্ব থেকে বাকি অংশ লিখে দেবো। তার কারণ কি, সাবজেক্ট রাখবো না, কারণ সাবজেক্ট আলেকজান্ডার দিয়েছি, যেই আলেকজান্ডার সেই কিন্তু হি, সেই কারণে হিটা পরের বাক্যে সাবজেক্ট দেবো না। অলরাইট, তো আর একবার ভালোভাবে দেখে নিই, বলছে আলেকজান্ডার, তারপরে ভার্ব দেবো না। অলরাইট, তা আলেকজান্ডারের পরে এই যে ফ্রেজটা এ গ্রেট এম্পায়ার সেম ব্যক্তি, তাহলে আলেকজান্ডার কমা এ গ্রেট এম্পায়ার, আবার একটা কমা দিয়ে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে লিখে দেবো ইনভেডেড ইন্ডিয়া। তাহলে আলেকজান্ডার এ গ্রেট এম্পায়ার ইনভেডেড ইন্ডিয়া, তাহলে এই যে এ গ্রেট এম্পায়ার এটাকেই আমরা বলবো নাউন ইন অ্যাপোজিশন। অলরাইট, এবার যাবো নেক্সট এক্সাম্পল। দেখো নেক্সট এক্সাম্পল দেখলে আর একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে, দুটো এক্সাম্পলে রেখেছি, দুটো এক্সাম্পলই যথেষ্ট বোঝার জন্যে। অলরাইট, তো কি বলছে দেখো পরের এক্সাম্পল, বলছে নেতাজি ইজ আওয়ার ন্যাশনাল লিডার, নেতাজি হলো আমাদের একজন জাতীয় নেতা, হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ, সে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। তাহলে যে নেতাজি সেই কিন্তু আমাদের ন্যাশনাল লিডার, সেম জিনিস। তাহলে নেতাজি লিখে কমা দেবো, নেতাজি লিখে কমা, আবার ন্যাশনাল লিডার কমা, পরের বাক্যে হি দেবো না, সাবজেক্ট না দিয়ে ভার্ব থেকে বাকি অংশ রেখে দেবো। তাহলে নেতাজি কমা, আবার ন্যাশনাল লিডার আবার কমা, দেখো দুটো কমার মধ্যে রেখেছি, এটাকে অ্যাপোজিশন বললাম। ফট, পরের বাক্যে হি দেবো না, ভার্ব থেকে লিখে দেবো ফট এগেইনস্ট ব্রিটিশ। অলরাইট, তাহলে নাউন ইন অ্যাপোজিশন দিয়ে সিম্পল একদম ক্লিয়ার হয়ে গেল। অলরাইট, এবার যাবো লাস্ট, আমাদের আজকে শেষ সিম্পল সেন্টেন্সের নিয়ম, আজকে আমাদের শেষ সিম্পল সেন্টেন্সের নিয়ম অ্যাডভার্বিয়াল দিয়ে কিভাবে সিম্পল করতে হয়। অলরাইট, তো অ্যাডভার্বিয়াল মানে কি, একটা অ্যাডভার্ব দিয়ে দুটো বাক্যকে যুক্ত করবো, অ্যাডভার্ব থেকেই এসছে অ্যাডভার্বিয়ালস। অলরাইট, তো ভেরি ইজি, আমরা দেখলে তিনটে এক্সাম্পল আছে এখানে, আমরা দেখলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কীভাবে করতে হয়। দেখো একদম সিম্পল, বলছে হি ডিজায়ার্স ইউর হেল্প, সে চায় তোমার সাহায্য, ইট ইজ এভিডেন্ট, ইট ইজ এভিডেন্ট, এটা হলো পরিষ্কার। তাহলে এখানে আমরা কোন ওয়ার্ডটাকে দেখো অ্যাডভার্ব করে লিখতে পারি, এই এভিডেন্ট ওয়ার্ডটাকে এভিডেন্টলি করলেই হয়ে যাবে। দেখো কি বলেছে, হি সে এভিডেন্টলি পরিষ্কারভাবে ডিজায়ার্স ইউর হেল্প। এক দেখো এভিডেন্ট শব্দটাকে আমরা এভিডেন্টলি করে দিয়ে এলওয়াই থাকলে, ইন মোস্ট অফ দ্য কেসেস এলওয়াই থাকলে আমাদের কি হবে, 95% 98% ক্ষেত্রে এলওয়াই যুক্ত শব্দ আমাদের কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে এভিডেন্টটাকে এলওয়াই করে দিয়ে আমরা অ্যাডভার্ব করলাম, অ্যাডভার্ব দিয়ে দুটো বাক্যকে যুক্ত করে দিলাম। হি ডিজায়ার্স ইউর হেল্প, ইট ইজ এভিডেন্ট, হি ডিজায়ার্স ইউর হেল্প, সে তোমাদের সাহায্য, হি ডিজায়ার্স ইউর হেল্প, সে তোমার সাহায্য চায়, ইট ইজ এভিডেন্ট, এটা পরিষ্কার। তাহলে আমি করলাম কি, হি এভিডেন্টলি, সে পরিষ্কারভাবে ডিজায়ার্স চায় ইউর হেল্প, তোমার সাহায্য। অলরাইট, পরের বাক্য দেখো, তিনটে এক্সাম্পল দেখলে একদম ইজি হয়ে যাবে। পরের বাক্য কি বলছে দেখো, পরের বাক্য বলছে হি উইল কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড, সে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে, ইট ইজ শিওর, এটা হয় নিশ্চিত। তাহলে আমি বলতে পারি সে শিওরলি, পরের শিওরলি, তাহলে এই শিওর ওয়ার্ডটাকে আমি শিওরলি করে অ্যাডভার্ব করব,
করে দুটো বাক্যকে যুক্ত করব। হি উইল শিওরলি, সে নিশ্চিতভাবে কোয়ালিফাই করবে ফর দ্য নেক্সট রাউন্ড। ভেরি ইজি। এটাকে তোমাকে একটু বুঝে করতে হবে। দেখো আগেরটাতেও কিন্তু ভার্বের আগে আমরা এলওয়াই দিয়ে করেছি, এখানেও দেখো কোয়ালিফাইয়ের আগে আমরা শিওরলি দিয়ে করেছি। তাহলে হি উইল শিওরলি কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। এখানেও বললাম হি এভিডেন্টলি, আগেরটাতে বলেছি হি এভিডেন্টলি ডিজায়ার্স ইউর হেল্প। এবার যেমন নেক্সট এক্সাম্পল, 3 নম্বর এক্সাম্পলটা করলে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে দেখো, বলছে যে হি এন্টার্ড দ্য রুম, সে রুমের মধ্যে প্রবেশ করেছিল। প্রথম বাক্য হি ডিড, আচ্ছা এটা একটু ছোট করে নিই, হ্যাঁ ছোট করে নিই, অলরাইট। হ্যাঁ কি বলছে দেখো, বলছে হি এন্টার্ড দ্য রুম, সে রুমের মধ্যে প্রবেশ করেছিল। হি ডিড ইট ইন এ কোয়াইট ম্যানার, সে শান্তভাবে প্রবেশ করেছিল। এই যে ডিড ইট মানে এই প্রবেশ করা কাজটা করেছিল ইন এ কোয়াইট ম্যানার, শান্তভাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি না সে প্রবেশ করেছিল রুমের মধ্যে শান্তভাবে। তাহলে এই কোয়াইট ম্যানারটাকে আমি কোয়াইটটাকে কোয়াইটলি করে দেবো, কোয়াইটটাকে কোয়াইটলি করে দেবো, তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে এবং সেই অ্যাডভার্ব দিয়ে দুটো বাক্যকে যুক্ত করবো। হি এন্টার্ড দ্য রুম, সে প্রবেশ করেছিল রুমের মধ্যে কোয়াইটলি। ভেরি ক্লিয়ার হয়ে গেল, ভেরি ক্লিয়ার এবং ভেরি ইজি। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই হবে। আজকের ক্লাসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করবো না, আমরা অন্য একটা ক্লাসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, কমপ্লেক্স কম্পাউন্ড সমস্ত সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করবো, সমস্ত ট্রান্সফরমেশন নিয়ম, ঠিক আছে, ডিগ্রি নিয়েও আলোচনা করব। তো কিভাবে সিম্পল থেকে আমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভে যেতে হয়, ইন্ট্রোগেটিভ থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়, এক্সক্লামেটরি থেকে মানে বিস্ময়সূচক বাক্য থেকে অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য থেকে অ্যাসার্টিভ কীভাবে করতে হয়, সব রকম নিয়ম আমরা নিয়ে আলোচনা করব এবং ক্লাস করব। তো আজকের ক্লাসে সিম্পল সেন্টেন্স পর্যন্তই আমরা করব এবং থাকবে। তো নেক্সট ক্লাসে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।